হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা একটি পতিতার জীবনের গল্প। তো চলো গল্পটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি আমার বাবা মার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করি। শুরু থেকে বলছি, আমি যখন লেখাপড়া করছিলাম তো একটা ছেলে প্রায় আমার আসা যাওয়ার পথ আটকাতো। তো আমি এটা নিয়ে বাড়িতে কয়েকবার বলেছি। ছেলেটার নাম ছিল সামির। সামির প্রায় সময় আমার পথ আটকাতো। তো অনেক বোঝানোর চেষ্টা করেছি সামিরকে। সামিরকে বললাম, দেখো সামির, তুমি আমার পথ আটকিও না। আমি একজন স্টুডেন্ট, লেখাপড়া করছি, অনেক স্বপ্ন আমার দু চোখ ভরা। সামির ছিল একটা নেশাগ্রস্ত ছেলে। দেখতে শুনতে বেশ স্মার্ট ছিল, তাতে কি আসে যায়। চরিত্রও খারাপ ছিল, অন্যদিকে জুয়া নেশা কোনোটারই মানে বাদ ছিল না তার জীবনে। সে যেন অপরাধ জগতের সম্রাট। তো জেনে শুনে এরকম একটা ছেলেকে আমি কি করে বিয়ে করতে পারি, ভালোবাসতে পারি? তো কিছুতেই যখন ও আমার কথা শুনছিল না, যখন বাড়ি থেকে বের হতাম তখন কি করতো, পিছে 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 যেত। একদম স্কুল পর্যন্ত যেত। আমি তখন ক্লাস 9-এ পড়ছিলাম। তো স্কুল পর্যন্ত যেত। আমি অনেক বুঝাইছি। আবার যখন স্কুল ছুটি হতো না, ভয়ে 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 আমার যারা সাথীরা ছিল, ক্লাসমেটরা, ওদের সাথে বের হতাম। তো ওরা তো বের হয়ে এক একজন এক এক দিকে চলে যেত, এক একজনের বাসা এক এক দিকে, সবাইকে আর এক পথে যায়। তো যাক, যতটুকুই আসতাম একসঙ্গে আসতাম, নির্ভয়ে আসতাম। যখনই ছন্নছাড়া হয়ে যেতাম তো তখনই ভয় লাগতো। তো দেখতাম ও পিছিয়ে 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 যখন স্কুল থেকে বের হয়ে যায় তখন কথা বলার চেষ্টা করতো। বলতো, শর্মিলা একটু শোনো। আমি বললাম, দেখো আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি কেন আমাকে ডিস্টার্ব করো? তো কথা বলতেই সেদিন ও আমার সামনে এসে ভাবে হাত বাড়িয়ে দিয়েছে, দুটো হাত। বলল যে আজকে আমার সাথে কথা না বলে তুমি যেতেই পারবে না। আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, প্লিজ আমাকে একটা চান্স দাও। আমি ওখানে হুট করে বলেই বসলাম, তোমার মতো একটা নেশাখোর, জুয়াখোর, অপরাধ জগতের সম্রাটকে আমি ভালোবাসবো, বিয়ে করবো কেন? আমাকে দেখে কি তোমার সাইকো মনে হয় নাকি? প্লিজ তুমি এভাবে আমার পথ আটকিও না। তুমি তোমার রাস্তায় থাকো, তোমার লেভেলের কাউকে বেছে নাও তুমি। আমি গরিব ঘরের সন্তান, বাট আমি প্রয়োজনে রিক্সাওয়ালাকে বিয়ে করব, কিন্তু তোমার মতো কোনো অপরাধ জগতের সম্রাটকে নয়। কথা বলতেই ও আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে আমি বললাম, কত বড় সাহস তোমার, তুমি আমার সাথে চেঁচামেচি করছো? আমাকে তাৎক্ষণিক আমার পায়ে জড়া ধরে বলল যে সরি সরি, তুমি চাইলে একটা মুহূর্তের মধ্যে আমি সব কিছু ছেড়ে দেবো, ভালো হয়ে যাব। তখন আমি বললাম, ভালো হয়ে দেখাও, নিজে রুজি করে দেখাও। হ্যাঁ, ও তো আমার চোখে খুব ভালো হয়ে গেল। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে হলো বিয়ের প্রস্তাবও পাঠালো। এখন বাড়ি থেকে বলতেছে ওর তো বয়স্ক, আমাকে তো বিয়ে দিতে পারবো না শর্মিলাকে। আমার কথা বলল, তা আমি বললাম, হ্যাঁ, বিয়ে করার ইচ্ছে তো আমারও নেই, কিন্তু ও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এই কথাটা বলতেই বাবা মা মন খারাপ করে নিল। বললো, তোর যা ভালো লাগে তুই কর, তুই কি আমাদের কথা শুনবি না? আমি বললাম, মা ও তো বিয়ের প্রস্তাব এনেছে, সমস্যা কোথায়? ও এখন ভালো হয়ে গেছে। আমার জন্য যদি একটা মানুষ ভালো হয় তাহলে অপরাধ কোথায় বলো? ওর ভালো হওয়ার জন্য আমি সবই করতে পারি। এটা বলার পরে মা বলল, হারে বোকা মেয়ে, কুকুরের বাঁকা ল্যাজ যদি 18 বছর চুঙ্গিতে ভরে রাখিস, 18 বছর পর চুঙ্গি টান দিবি, দেখবি ওই বাঁকা ল্যাজ বাঁকাই থাকে। আমি বললাম, না মা, এটা কখনই না, সার্জারি করে সেটাকে সোজা করা যায়। মা বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর স্কুল কলেজে সব যাওয়া বন্ধ। তো বললাম, মা কলেজে উঠি নাই, স্কুলেই তো পড়ি। বললো, চুপ কর বেয়াদব মেয়ে। এখন সামির আমাকে ছাড়া আত্মহত্যা করবে, ও বিষ খেয়ে নিছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে আমি বাড়ি থেকে চলে গেছি, কাউকে কিছু না বলেই। তো আসছি, আসার পরে ডাক্তারকে ওর বাবা বা তো কাইন্দা কাইটা অস্থির আমাকে বলতেছে, মা তুমি আমার ছেলেটার জীবন বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন সামির যে ওয়াশ টশ করা হয়েছে, মোটামুটি একটু সুস্থ। 3 দিন হাসপাতালে রাখলাম, রাখার পরে ওকে মানে আজকে ছাড়পত্র দিবে, ছেড়ে দিবে, আমরা বাড়িতে আসবো।
এমন সময় আমাকে বলতেছে, আমার সংসার তো তুমি করবাই না, আমার সাথে তো তোমার বিয়ে হবে না, তো আমার পরোয়া করে লাভটা কি, তুমি চলে যাও। আমি তখন উত্তরে তাকে বললাম, তোমার জন্য যখন একবার বাড়ি ছেড়ে এসেছি আর ফিরবো না। হ্যাঁ, তো যা ওর বাবা মা হচ্ছে ওখান থেকে এসে ওদের বাড়িতে কাজে এনে আমাদেরকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে হচ্ছে যে ওর মোটামুটি কিছুদিন ভালো ছিল, সেটা 18-20 দিন হবে। খুবই খুবই ভালো ছিল, এতটা ভালোবাসা দিল আমাকে, মনে হয় যে আমি জীবনে কখনো এই ভালোবাসা পাইনি। হ্যাঁ, সর্বদিক থেকে, মানে কি বলে ব্যাখ্যা করব, এতটা ভালোবাসা দিয়েছে আমাকে। আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে ওর স্পর্শ নেই, যেখানেও আমাকে আদর করেনি, ভালোবাসেনি, সুখ দেয়নি। তো যাক, এই 18-20 দিনই ছিল আমার জীবনের সুখ পাওয়ার সময়, দু চোখ ভরা স্বপ্ন। তো ও আমাকে ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে এলো। ঘুরতে নিয়ে এলো, এখানটায় হচ্ছে অনেক অনেক মেয়ে মানুষ, আর হচ্ছে আমাকে একটা রুমে আনছে। রুমটা নাকি ও ভাড়া নিচ্ছে। জায়গাটা দেখতে অদ্ভুত লাগলো আমার কাছে। তো এখানে আনছে, আনার পরে হচ্ছে ও ফার্স্টে হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো, মানে আমি যা যা খেতে ভালোবাসি নিয়ে আসছে। নিয়ে আসার পর না ও আমাকে খুবই আদর করলো ওই রুমের মধ্যে। হ্যাঁ, বললো প্লিজ একবার দাও, খুবই খুবই মন চাইছে। তো হাজব্যান্ড চাইলো, না দিয়ে কি পারা যায়? আর অ্যাটলিস্ট আমরা এখানে আসছিও ঘোরার জন্য, এনজয় করার জন্য। তো খুব খুব জমিয়ে, বিশ্বাস করবা না, এমন একটা জায়গা নাই যেখানে মুখটা না চালাইছে। এত পরিমাণ আদর করলো, এত পরিমাণ ভালোবাসলো। তারপর হচ্ছে যে ও বললো যে আমি আইসক্রিম নিয়ে আসছি। হ্যাঁ, ও আইসক্রিম দিল। আইসক্রিম দিয়ে বললো তুমি একটু থাকো, আমি একটু আসতেছি, একটু বাইরে। আমি বললাম কোথায় যাও? বললো যে আসলে বাইরে যাই, একটু বিকাশে থেকে টাকা উঠাই, ক্যাশ শেষ হয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও বললো তুমি ফ্রেশ হও, আমি আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে মানুষটা নাই 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 নাই, এই যে ফোন দিতেছি, হ্যাঁ, ফোন দিতেছি, নাই 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 হাওয়া। তারপরে মোটা করে একটা মহিলা, দরজা দেখি খুলছি, খুলে বের হব আমি মেন গেট দিয়ে, আর বের হতে পারছি না, বের হতে পারছি না। এই মোটা করে একটা মহিলা, খাসি, সবাই রানী বলে ডাকে। আপনি কি, আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? বলল কি, আরে তোকে তো তোর স্বামী এখানে বিক্রি করে রেখে চলে গেছে, এটা কি তুই জানিস? আমি বললাম কি? বললো এটা তো পতিতালয়। আমি বললাম কি আজব কথা বলছেন আপনি? আমার স্বামী মাত্র আমাকে বলেছে যে এটা একটা, মানে এখানে মানুষ ট্যুরে আসলে উঠে, একটা গেস্ট হাউস সিস্টেম জায়গা। অতিরিক্ত লোকজন হওয়ার কারণে রুমগুলো ছোট ছোট হয়। আর আপনি এসব কি নোংরা কথাবার্তা বলছেন? আমাকে যেতে দিন। বললো যেতে দিব, তাইলে টাকা 10 লাখ কি তোর বাপ দিবে? আমি বললাম 10 লাখ টাকা মানে? আমাকে যেতে দিন। যখন আমি পাড়াপাড়ি করলাম তখন কষি আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর আমি কাঁদতে থাকলাম, দিয়ে ফোন টিপতেছি, ফোনটা হাত থেকে নিয়ে চলে গেল। ফোন কিছুতেই দিল না দিল না দিল না, আমাকে অনেক শারীরিক মানসিক টর্চারিং করতে থাকে। করার পরে হচ্ছে ওরা আমাকে একটা ঘরে নক করে দেয়। নক করে দেওয়ার পর অনেক বোঝায় যে এখন থেকে এভাবে সাজুগুজু করে এভাবে গুলির মাথায় দাঁড়িয়ে থাকবি, আর যে ব্যাটা তোকে নিয়ে যাবি সেই ব্যাটার সাথে যাবি ঘরের মধ্যে, যেভাবে যেভাবে করতে বলে সেভাবে সেভাবে করবি, ভালো টিপস পাবি, পয়সা দিবি। আমি এই কথা শুনে তো মানে মনে হয় যে মাটি ফেটে যাক, আমি ভিতরে ঢুকে যাই। তো বেশ আমি 1 সপ্তাহ যাবত ওনার সাথে মারাত্মক মার্কেটিং করেছি, শুধু আমার জানটাই বেঁচে ছিল, আর কিছু ছিল না। তো একটা পর্যায়ে ওখান থেকে বেঁচে আসার কোনো পথও ছিল না। আমি যদিও বাইরে যাইনি, ওরা আমার রুমের মধ্যে ব্যাটাদেরকে ঢুকিয়ে দিত। তো বলেই দিত এরকম এরকম সিস্টেম আর কি। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, মাত্র কয়েকটা দিন স্বামীর সঙ্গে কাটিয়েছি, সব কিছুই তো ছিল হাই পাই। তো প্রায় কাস্টমার আসতো, আইসা আইসা আমার সঙ্গে খুবই মজ মস্তি করতো। করার পরে তারা অনেক অনেক ভালো টিপস দিয়ে দিয়ে যেত। টাকা হচ্ছে আমার হাতেও দিত না, ওই নানিটার হাতেই দিত, সেই খেত। তো আমি ওখানে টানা 3.5 বছর বের হওয়ার কোনো স্কোপ পাইনি। একদিন হঠাৎ করে একটা ছেলে আসে, আসার পর তার সাথে আমার বেশ ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়।
ওর নাম ছিল রমেশ। তো রমেশ যেদিন ফার্স্ট টাইম আমার কাছে আসলো, আসার পরে আমি বললাম দেরি করিস না, আয়, যত তাড়াতাড়ি করবি যেতে পারবি, আমারও দুটো পয়সা কামাই হবে। এই কথা বলতেই আমাকে বলল একটু বসতো। আমি বললাম বসার কি সময় আছে আমার, ধান্দা করতে হবে না বল। বললো তোকে দেখে মনে হয় তোর অনেক কষ্ট রে। আমি বললাম দেখ, ন্যাকামি করার জায়গা নিস না এখান থেকে, তুই একদম ন্যাকামি করিস না, যে কাজটার জন্য আসছিস সে কাজটা কর আর এখান থেকে চলে যা। এ কথা বলতেই সমস্যা নেই, শেয়ার করতে পারিস। তো আমি ওকে ধাক্কিয়ে বের করে দিলাম। সেদিন চলে গেল। পরের দিন মানে কন্টিনিউ টানা 3 দিন হলো আসতে থাকে। একটা পর্যায়ে আমি পুরো ঘটনা ওকে খুলে বলি। বলার পরে ও বলল দেখ, পৃথিবীতে সবাই তো আর অমানুষ না, দু একটা মানুষ আছে। আচ্ছা তোর নানি এখানে তোকে কত টাকা হলে যেতে দেবে? আমি বললাম জানি না এখন, আমার সারা জীবনের কামাই তো এখন ওই নিছে, 3.5 বছর ধরে আমাকে দিয়ে ও ধান্দা করাচ্ছে। তারপরে এই কথা বলাতে ও নানির সাথে সরাসরি কথা বললো। বলার পরে ওরা কি আর একটা মানে মাল বের করতে দিবে, ওদের লাভ না। যাই হোক, কথাবার্তা বলার পরে ও বলল ঠিক আছে, তুই 3.5 বছর আগে 10 লাখ টাকা যে দিয়েছিস, তো তুই তো ওকে দিয়ে কামিয়ে নিয়েছিস অনেক টাকা, তো ওর বেনিফিটটা কি বল, ওকে টাকা দিবি না? তখন বলল কিসের টাকা দেবো, 10 লাখ টাকা তো এখনও উঠেই নেই। তখন ওর সাথে মানে মারাত্মক একটা সিনকেট হওয়ার পরে ঠিক আছে, তোকে 10 লাখ টাকাই আমি দেবো, তুই দিয়ে দিবি তোকে আমাকে। পরে চুক্তিপত্র করলো, করার পরে সত্যি সত্যি ও আমাকে মানে ওখান থেকে নিয়ে আসলো। আসার পরে ও আমাকে বিয়ে করেছে। এখন আমি খুবই ভালো আছি। আমি কখনো বাহিরে যাই না, যাতে করে আমার স্বামীর মান ইজ্জত সম্মান আমার কারণে কখনো কোথাও কেউ দেখে নাই যে আমি কখনো পতিতালয়ে ছিলাম। কিন্তু আমার স্বামী কখনো আমাকে নিয়ে এগুলো জাজ করে না বা খোঁটাও দেয় না। তো গল্পটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো? অ্যাকচুয়ালি বাবা মা না এমন একটা নিয়ামত, তারা আগে থেকেই বুঝতে পারে, এজন্যই তোমাদের কাজে বাধা দেয় বা আমাদের কাজে বাধা দেয়। তাদের কথা অবশ্যই আমাদের শোনা উচিত। আমি যদি আমার বাবা মার কথা মতো ওই ছেলেটার কাছে না যেতাম, আমার বাবা মা আমাকে যে নিষেধ করলো তারপরও যে আমি গেলাম, যাওয়ার নতিজাটা আমার কি হলো? হ্যাঁ, শেষ পর্যন্ত আমার গায়ে ট্যাগ লাগলো পতিতার। এজন্যই শেয়ার করলাম। তো সবে বুঝে সামলে অবশ্যই কদম ফেলায়ও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।